হ্যালো। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। রিজওয়ান স্যার, আপনি আমি আছেন শুনতে কি? পাচ্ছি। আমাকে দেখতে পাচ্ছে? শুনতে শুনতে পাচ্ছেন? আমি আছি। আমি আছি। আচ্ছা, আপনি এটা সেটা করি। আমরা যেখানে এসেছিলাম, এই যে আপনার কৃষি নিয়ে আপনি কথা বলছিলেন। আচ্ছা। তাই আপনার এই যে কৃষক সংগঠন থেকে এখন জোর দাবি করছে যে কৃষি কার্ড তো দিচ্ছেন, কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রি গুলোর মতো জাপান, ইউরোপের মতো যদি এখানে কৃষি বীমার একটা ব্যবস্থা সরকার চালু করে, যে প্রাকৃতিক দুর্যোগ, নানান আচ্ছা। ধরনের সংকটের সময় কৃষকদেরকে এই সেক্টরে তাদেরকে সেভ আর সিকিউর করবার, এই বিষয়ের পর আপনার অবস্থান থেকে আপনার পর্যবেক্ষণ কথা বলুন। কৃষি সেক্টরে আধুনিকায়করণ করণ করণ করা এবং কৃষকদের মানে আর্থিক দিক থেকে সচ্ছল করা। এই সাম্প্রতিক আজকে দেখতে পেলাম 1 বিঘা বোরো ধান চাষ করতে 18 থেকে 20 হাজার খরচ হচ্ছে। 18 থেকে 20 হাজার টাকা ইনভেস্টমেন্ট করে সে লাভের মুখ চোখে দেখতে পাচ্ছে না, এখন কোনো বেনিফিট করতে পারছে না কৃষকরা। হ্যাঁ, ঠিক বলেছেন আর কি যে আপনি কৃষি হুম। কার্ডের কথা বলেছেন। আসলে বাংলাদেশের কৃষকরা বরাবর একটা ভালনারেবল সিচুয়েশনে থাকে, নিঃসন্দেহে। যার কারণে আপনি দেখবেন যে কৃষি খাতে আমাদের যে ন্যাশনাল ডেভেলপমেন্ট বা ন্যাশনাল ইকোনমিতে কৃষির কন্ট্রিবিউশন কিন্তু এখন হুম। মাত্র 14%। এখন কিন্তু সার্ভিস খাতে 55% মতো উঠে গিয়েছে। একটা সময় হুম। কিন্তু আমরা এগ্রো বেস ইকোনমি বলা হতো, তখন এগ্রিকালচার মেজরটা কন্ট্রিবিউট করতো। যদি আমি ধরে নেই যে আমাদের ডেভেলপমেন্ট হয়েছে, এখন ইন্ডাস্ট্রি বা আদার সেক্টর কন্ট্রিবিউট করতেছে ইকোনমিতে, সেটা ঠিক আছে, কিন্তু এগ্রিকালচারে এখন, এবং শুধু তাই না, এগ্রিকালচার এগ্রো লেবারও কিন্তু এখন 44% মতো আর কি। তো এই হিউজ লেবার থাকলেও এগ্রিকালচারে আগে যে, এখন ফার্মাররা কিন্তু তারা এগ্রিকালচারে ইন্টারেস্ট হারিয়েছে, কারণ তারা তাদের যে কস্টিংটা কিন্তু প্রপারলি তারা কাভার করতে পারতেছেন না। এবং এখন যে মার্কেট ইকোনমির কথা বলা হয়, এগ্রিকালচারের মার্কেট ইকোনমি, কিন্তু এগ্রিকালচার কিন্তু সে প্রফিটটা করতে পারতেছে না। আমি যদি জাস্ট একটা ছোট কথা বলি, যেটা হলো, যেমন হুম। যদি শীতের মৌসুম আসে, যে আমরা যে কলিফ্লাওয়ার বা ফুলকপির কথা বলি, এইটা যখন ফার্স্ট প্রোডাকশনে আসে, তখন আমরা একটা কলিফ্লাওয়ার কিনি প্রায় 100 টাকা দিয়ে কিনতে হয় আমাদের। কিন্তু ওই সময় কৃষকরা কিন্তু এটা সেল করে 20 থেকে 30 টাকায় পার পিস, এবং মিডিলম্যান যারা থাকে কিন্তু মেজর পোর্শনটা তারাই নিয়ে যায়। তো এর কারণে যেটা হচ্ছে যে কৃষক একটা, তাদের যে এক্সপেকটেশন, এবং তারা যেভাবে ফসলগুলো ফলাচ্ছে, তার কিন্তু তারা প্রপারলি দাম পাচ্ছে না, না পাওয়ার কারণে তারা কিন্তু কৃষিকাজ থেকে ডাইভার্ট হয়ে যাচ্ছে। এবং আমি আগে দেখেছি কৃষি মানে এগ্রো লেবাররা কিন্তু তাদের প্রপারলি তারা ট্রিটেড হচ্ছে না, অর্থাৎ তাদেরকে যে ডিগনিটি, সেটাও যেমন অ্যাকসেপ্টেড না সোসাইটিতে, সাথে সাথে সেই লেবার কিন্তু তারা ফাইন্যান্সিয়ালি সলভেন্ট না, যার কারণে কিন্তু এগ্রিকালচার লেবার আমাদের ইন্ডাস্ট্রিতে শিফট হচ্ছে। এর বেসিসে কি হচ্ছে, হিউজ একটা ল্যান্ড কিন্তু এগ্রিকালচার থেকে বঞ্চিত হচ্ছে বাংলাদেশ। এবং আমরা অনেক সময় বলি যে আমাদের সেলফ সাফিসিয়েন্ট ইন টার্মস অফ ফুড সিকিউরিটি। তো সেটা ফুড সিকিউরিটি সেলফ সাফিসিয়েন্ট কিন্তু আমরা হতে পারতাম, কারণ আমাদের হিউজ ল্যান্ড আছে, প্লেন ল্যান্ড আছে, আমাদের ইনফ্রাস্ট্রাকচার আছে, আমাদের ঠিক। লেবার আছে। পাশাপাশি কিন্তু আমাদের তো আমরা এখন কিন্তু গ্রামীণ সমাজের অবকাঠামোর জায়গা থেকে কৃষি জায়গাগুলো তো একেবারে ক্ষুদ্র, অতি ক্ষুদ্র হয়ে যাচ্ছে। কৃষি জমি, সেখানে বসবাসের জায়গা, তারা সে জায়গা চলে যাচ্ছে। কৃষি জমিগুলো ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হয়ে যাচ্ছে। এই যে হ্যাঁ, সেটা তো জায়গাগুলো অবশ্যই। সংকুচিত হয়ে যাচ্ছে, আহ, এক্ষেত্রে কৃষকরা কি হ্যাঁ, ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছে না এই পেশাটাকে নিয়ে? ডেফিনেটলি আমাদের যত জেনারেশন বাড়তেছে, তত কৃষি জমি খন্ড হচ্ছে, এবং আমাদের কিন্তু সেখানে বাসভূমির একটা অপশন তৈরি হচ্ছে, অর্থাৎ আহ, আহ, কৃষি জমিকে বিশেষ ঘর বাড়ির কাজে বেশি ব্যবহার করা হচ্ছে। এটাও কিন্তু গ্রাজুয়ালি আমাদের কৃষি জমি ডিক্লাইন করতেছে। আর একটা প্রবলেম আমাদের আছে, আমি ফিলিপাইন্সে যেটা দেখেছি, সেখানে একটা কমিউনাল ফার্মিং আছে, অর্থাৎ একটা বিশেষ এলাকায় সব এক ধরনের ফার্মিং করে থাকে, এবং পরবর্তীতে যে যে প্রোডাক্টটা আসে, সেটা কিন্তু তার ওই পোর্শন অনুযায়ী তারা প্রফিটটা শেয়ার করে, বা ক্রপসটা শেয়ার করে। কিন্তু বাংলাদেশে এটা নেই। এবং ফিলিপিন্সে কিন্তু এগ্রিকালচার, যা বিশেষ করে ফার্মারদের একটা সংগঠন আছে, এবং এই সংগঠনটা কিন্তু গভর্নমেন্ট একটা, তারা একটা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করে, তাদের ডিমান্ড গুলো গভর্নমেন্টকে জানায়। এবং আমরা জানি এগ্রিকালচার যারা অফিসার আছে, সেখানে কিন্তু তারা এইগুলা মোটামুটি টেক কেয়ার করে, তাদের প্রবলেম গুলা, সিডস গুলা, বা তাদের পেস্টিসাইড, তাদের ঠিক। যে সার বা
এগুলা বিষয়গুলা যেগুলো প্রয়োজন হয় এগুলা কিন্তু সেখান থেকে প্রোভাইড করা হয়, সাবসিডি দেওয়া হয়। কিন্তু বাংলাদেশে কিন্তু আসলে কৃষি অফিসার বা ওই যে বলেছি যে গভর্নমেন্ট একটা সেক্টর তৈরি করে রেখেছে, কিন্তু গভর্নমেন্টের এই সেক্টরের সঙ্গে আমাদের যে ফার্মার তাদের কিন্তু কানেকশন নেই, অর্থাৎ তারা জানে না কৃষি অফিসার কে, বা কৃষি অফিসারের সঙ্গে ফার্মারদের কোনো যোগাযোগ নেই, যেটা যার কারণে কিন্তু আমাদের ওই ফার্মাররা সেলফ সাফিসিয়েন্ট, এবং তারা যেহেতু প্রথমত তাদের আহ, আহ, যে প্রোডাক্ট তারা প্রডিউস করতেছে তার কিন্তু প্রপার তারা কিন্তু ইয়ে পাচ্ছে না, দাম পাচ্ছে না। আবার আহ, তারা যে নতুন করে কিছু প্রোডাক্ট করবে যেখানে ব্যাংক লোন, যেমন কৃষি লোন আছে, কৃষি লোনটাও কিন্তু তাদের জন্য ইজি না, কারণ হলো কৃষি লোন নিতে গেলেও তাদের হ্যাজাল আছে, তাদের কিন্তু ঘুষের ব্যাপার আছে, এগুলো মেনটেন করে কিন্তু তাদের লোন নিতে হয়। তো আমাদের কৃষকরা যেহেতু এতগুলো স্টেপ পার হয়ে তারা আগাতে চায় না, তো এই জন্য তারা চিন্তা করে যে এগুলা গ্রামে বর্গা দিয়ে দেয়, অর্থাৎ যারা খুব বেশি ভালনারেবল আছে তারা বর্গা নিয়ে তাদের নিজেদের মতো চাষাবাদ করে, এবং সেটা মার্কেট বেস না, সেটা কনজিউম বেস একটা কিন্তু প্রোডাকশনে যায়। তো আমাদের ম্যাক্সিমাম ল্যান্ডটা কিন্তু কনজিউম বেস। তো এটা যদি মার্কেট বেজ আমরা করে নিতে পারতাম, এবং গভর্নমেন্ট যদি এটাতে প্যাট্রনাইজ করতো, যেটা আপনি কৃষি কার্ডের কথা বলেছেন, তো কৃষি কার্ড ওই যে এখানেও প্রবলেম আমি আগেই বলেছি যে সেটাও পলিটিসাইজ হয়ে যাবে, নেপোটিজম, এবং সেখানে কিছু মানি ট্রানজাকশনের বিষয় চলে আসবে, যার কারণে অ্যাকচুয়াল কৃষকরা কত পার্সেন্ট পাবে, দেখা গেল যে কার্ড ডিস্ট্রিবিউশন করলে কৃষক তারাই হয়তো 10% পেয়ে যাচ্ছে। তো সেগুলো ঠিক মতো হবে কিনা, বাংলাদেশে যাবতীয় ছাত্র যেটা হয়নি, যে এক্সপেরিয়েন্স আমরা কথা বলছেন অধ্যাপক ডক্টর আজিজুর রহমান স্যার, একজন সমাজ বিশ্লেষক, পর্যবেক্ষক, শিক্ষা এবং কৃষি। তো বিষয়টা হলো বাংলাদেশ যেমন কৃষি নির্ভর দেশ, এখনো কৃষি নির্ভরতার জায়গা থেকে বাংলাদেশ বেরিয়ে আসতে পারে নাই। এখনো আপনার 100 জনের মধ্যে 83 জন মানুষ, 80-র উপরে মানুষ কৃষির সাথে সম্পৃক্ত। আহ, বিশেষ করে সিংহভাগ জনগোষ্ঠী আমাদের কৃষির সাথে সম্পৃক্ত। এই জন্য কৃষি যেমন কারিগরি, সরকার যেমন কারিগরি শিক্ষার প্রাধান্য দিচ্ছেন, এবং বিভিন্ন ধরনের থানা পর্যায়ের কারিগরি ইনস্টিটিউট গড়ে তুলছেন, তেমনি শিক্ষার ব্যাপারেও সরকারকে কৃষির ব্যাপারেও আহ আজিজুর রহমান স্যার, হ্যাঁ আপনি যখন শুনতে পাচ্ছেন, আমি এখানে যেমন সরকার কারিগরি হ্যাঁ প্রশিক্ষণ কেন্দ্র করছেন থানা পর্যায়ে, সেক্ষেত্রে যেহেতু 80% মানুষ কৃষির সাথে সম্পৃক্ত, তাদেরকেও কি আধুনিকায়ন করার জন্য, আধুনিক শিক্ষায়, কৃষি শিক্ষায় শিক্ষিত করবার জন্য এ থানা ভিত্তিক কৃষি শিক্ষা ব্যবস্থাপনা মানে বাস্তবতার দিকে যাওয়া উচিত। যদিও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে তাদেরকে ট্রেনিং দেওয়া হয় কৃষির উপরে, তো যেহেতু 100 ভাগের মধ্যে 80 ভাগ মানুষ কৃষির সাথে সম্পৃক্ত, সেই ক্ষেত্রে সরকার কি এই জায়গা থেকে থানা পর্যায়ে কৃষকদেরকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করে, মানে জনবান্ধব কৃষি করবার জন্য কি এই জায়গাতেও যেতে পারে আমাদের সরকার? যাওয়া উচিত কৃষকদের, মানে কৃষি সেক্টরকে আরো যুগোপযোগী উন্নয়নের দিকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে। সাচ্চি ভাই আপনি বলেছেন ঠিক আছে, কিন্তু কৃষিদের যে ট্রেনিং এর, হুম এটা খুবই ইনোভেটিভ একটা আইডিয়া বাংলাদেশের জন্য। আর বাংলাদেশে কৃষকদের ট্রেনিং দেওয়া হয় না, এটা আমি আমার কোনো হুম ডকুমেন্টেড কিছু আমি দেখি নাই যে কৃষকদের ট্রেনিং দেওয়া হচ্ছে। এবং আহ, হুম আমরা অনেক সময় যখন ক্রাইসিসে পড়ি, যেমন আহ, অনেক সময় আলু পেঁয়াজ গুলো হঠাৎ করে প্রাইস হাইক হয়ে যায়, হুম তখন স্কারসিটি তৈরি হয়, এবং তখন আমরা কিন্তু সেটা ইম্পোর্টের জন্য চিন্তা ভাবনা করে থাকি। কিন্তু আসলে এইগুলা কিভাবে স্টোরেজ, যেমন আলুর মৌসুমে দেখা যায় কৃষক
প্রপারলি দাম পাচ্ছে না। তো সেই দাম না পাইলে আলুগুলা কিভাবে স্টোরেজ করে করবে আর কি। আমাদের বাংলাদেশে পর্যাপ্ত স্টোরেজ সিস্টেম নাই, হয়তো কোল্ড স্টোরেজ যেগুলো আছে সেগুলো সাফিসিয়েন্ট না। সে সাইডে গভর্নমেন্ট কিন্তু নজর দিতে পারে, কারণ মৌসুমে যে জিনিসটার দাম কম থাকে ওইটা যদি গভর্নমেন্ট তারা প্রপারলি স্টোরেজ করতে পারে, তাহলে কিন্তু এটা পরবর্তীতে সেল করে তারা কিন্তু প্রাইসটা ভালো একটা প্রাইস এনশিওর করতে পারে। কিন্তু এই জিনিসগুলাতে আমাদেরকে কিভাবে স্টোরেজ করবে, কোনভাবে বীজ রোপণ করলে বা ভালো বীজ কিভাবে পাওয়া যায়, এই বিষয়ে আমাদের কৃষকদের ট্রেনিং দরকার, কিন্তু আসলে ট্রেনিংটা দেওয়া হয় না। এবং আমি এখন যদি বলি বাংলাদেশের, এখন আপনি স্ট্যাটিস্টিক্সও পাবেন না যে বাংলাদেশে কৃষক কত, মানে কৃষকের অ্যামাউন্টটা কত, এটাও কিন্তু বা আমার মনে হয় কোনো স্ট্যাটিস্টিক্স নাই এই মুহূর্তে। তো এটা যদি গভর্নমেন্ট সেটাকে মোটামুটি একটা সার্ভে করে তাদের সংখ্যাটা জানতে পারতো এবং তাদের লেভেল অফ এডুকেশনটা যদি জানতে পারতো, তাহলে কিন্তু গভর্নমেন্ট এখানে সেগ্রিগেট করতে পারতো যে তাদের কি ধরনের ট্রেনিং দরকার, কি ধরনের তাদের ফ্যাসিলিটিস দরকার, যাতে আমাদের প্রোডাক্টিভিটি বৃদ্ধি পায়, আমাদের ফুড সিকিউরিটি এনশিওর হয়। কিন্তু এই ধরনের কিন্তু সার্ভে আমাদের নাই। এবং আমাদের যদিও একটা কৃষি মিনিস্ট্রি আছে, কিন্তু সেটা আমরা দেখি মাঝে মাঝে হয়তো কিছু ইউনিভার্সিটি হাইব্রিড কিছু সিডস বা সেগুলো মোটামুটি আবিষ্কার করে। আমরা জানি বিড়ি বা এরা এই বিভিন্ন ধরনের ধানের বা বিভিন্ন শস্যর যাত্রা উদ্ভাবন করে, সেটা কিন্তু কৃষকরা নিজ উদ্যোগে বা সেটা হলো মিডিয়ার মাধ্যমে জেনে কিন্তু সেগুলো তারা কালেক্ট করতেছে। কিন্তু আলটিমেটলি গভর্নমেন্টের থেকে ডিরেক্ট সাপোর্ট কৃষকদের কিন্তু সেটা পাচ্ছে না। তো এই যে গ্যাপটা, এই গ্যাপটা আমাদেরকে প্রথমে মিনিমাইজ করতে হবে এবং কৃষি ডিপার্টমেন্টের সঙ্গে কৃষকের একটা রিলেশন তৈরি করতে হবে এবং সার্ভিসটা যেন তারা ইজি গোয়িং হয়, মানে ইজিলি যেন সার্ভিসটা পেতে পারে। তাহলে হয়তো আমাদের কৃষিক্ষেত্রে পরিবর্তন আসতে পারে। আমরা রিয়েলিস্টিক যে চেঞ্জের কথা বলতেছি বা অ্যাবসুলেট যে চেঞ্জের কথা বলতেছি সেটা কিন্তু আমাদের এই জন্য গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নিতে গেলে আগে কৃষকদের তাদেরকে ইনভলভ করতে হবে। গভর্নমেন্টের প্ল্যানিং এ যখন একটা কৃষির বিষয়ে প্ল্যানিং তৈরি করা হয়, ওই প্ল্যানিং এ যদি দু চারজন কৃষক থাকে তাহলে মনে হয় জিনিসটা ভালো হয়। কারণ আমাদের দরকার এখন হলো টপ ডাউন অ্যাপ্রোচটা আসলে এখন অবসোলেট। আমাদের এখন হলো বটম আপ অ্যাপ্রোচে নিতে হবে ডেভেলপমেন্টে। বটম আপ অ্যাপ্রোচে যদি আমরা যাদের জন্য কাজ করব তাদের যদি ইনভলভমেন্ট রাখতে পারি গভর্নমেন্ট প্ল্যানিং এ, তাহলে তারা তারা নিজেরা তাদের নিজেদের ডিমান্ডটা গভর্নমেন্টের কাছে উত্থাপন করতে পারবে। গভর্নমেন্ট সেই অনুযায়ী যদি পলিসি ডেভেলপ করে এবং সেটা ইমপ্লিমেন্ট করে, তাহলে সেটা বাংলাদেশের কৃষকদের অ্যাকচুয়াল চেঞ্জ আসবে এবং সেখানে তাদের ডেভেলপমেন্টটা হবে। সাচি আচ্ছা, ভাই। পাশাপাশি পাশাপাশি আমরা একটু ভিন্ন ট্র্যাকে যাই। এখন আমেরিকা ইরানের পরিস্থিতি, আমেরিকা দুটো বিষয়টাকে কন্ডিশন দিচ্ছে। মানে পারমাণবিক অস্ত্র ইরান কখনো তৈরি করতে পারবে না, হরমুজ প্রণালীকে মানে পূর্বের মতো ওপেন করে দিতে হবে। কিন্তু আমেরিকার এই স্টার্নবাজিকে ইরান গ্রহণ করছে না। ইরানের কথা হলো, আমি তোমার এই পারমাণবিক চুক্তির চুক্তি রাশের থেকে আমি বেরিয়ে আসবো, ওখানে আমি আর অবস্থান করতে চাচ্ছি না। পাশাপাশি হরমুজ প্রণালী আমার ভৌগোলিক সীমারেখা অন্তর্ভুক্ত, আমি আমার প্রণালী কি করব না করব দ্যাট ইজ মাই আমাদের ওন ম্যাটার, আমাদের নিজস্ব ব্যাপার, আমার এই নিজস্ব ব্যাপারে তোমাকে আর এই ব্যাপারে বেশি অতিরিক্ত মাত্রায় নাক গলাতে হবে না, তুমি আর এখানে আমার উপর খবরদারি করার আর স্পর্ধা দেখিও না। তাই বিশেষ করে এই আমেরিকা কি পিছু টান দিবে এই জায়গা থেকে? আমেরিকা মানে আমেরিকা তো এক সময় মানে নীরব থাকে, আবার একসময় ভয়ার্ত রূপ ধারণ করে। কেন আমেরিকায় বিশ্ব ব্যবস্থাপনাকে ভেঙে দিয়েছে। জাতিসংঘের যে ব্যবস্থাপনা ছিল সেই ব্যবস্থাপনায় সে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে, তার মতো করে স্বেচ্ছাচারী আচার আচরণ করতেছেন জাতিসংঘের উপরে এবং বিশ্ব জনমতের উপরে। এই বিষয়ে আপনি কিছু বলুন, আপনার অবজারভেশন কি? ধন্যবাদ সাচি ভাই। আমরা জানি যে একটা সিজ ফায়ার হয়েছিল এগ্রিমেন্ট ইরান এবং ইসরায়েলের মধ্যে, যেটা পাকিস্তানের মাধ্যমে হয়েছিল 2 সপ্তাহে। তো সেটা অলরেডি ক্রস হয়েছে এবং এখনো পর্যন্ত ধারণা থেকে আমরা একটা জিনিস অনুমান করতে পারি যে যুদ্ধটা সহসা আর স্টার্ট হচ্ছে না। কারণ আমেরিকার এই যাবৎকালের যে তাদের আচরণ, বিশেষ করে আফটার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, তারা কিন্তু যুদ্ধটা স্টার্ট করে ঠিকই, কিন্তু যখন দেখে যে কোনো যুদ্ধ তাদের জন্য পজিটিভ না হয় সেখান থেকে তারা কিন্তু চলে যায়। তো সেই লেভেলে
আমরা দেখেছি যে ইরানের সক্ষমতা সম্পর্কে তারা মোটামুটি অ্যাসেস করেছে, যার কারণে আমেরিকা কিন্তু তার টার্গেট ফিক্স করে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল, আমেরিকা এবং এখানে আরব আমিরাতের একটা জয়েনের কথা শোনা যাচ্ছে যে সেখানে আরব আমিরাতের কাভার্ড একটা অপারেশন কিন্তু ছিল আর কি। তো এই যুদ্ধে কিন্তু আমেরিকা আসলে আলটিমেটলি তার টার্গেটে রিচ করতে পারেনি। তো না পারার কারণে আমেরিকার যে সক্ষমতা ছিল তার মোটামুটি সে পুরাটাই বলা যায় অ্যাপ্লাই করেছে। এখন তার হাতে একটাই অপশন আছে, সেটা হলো নিউক্লিয়ার ওয়েপন। তো নিউক্লিয়ার ওয়েপন যাতে কনভেনশনাল কোনো ইস্যু না, এবং ধারণা করা হচ্ছে যদি ইরানে নিউক্লিয়ার ওয়েপন ইউজ করে পাল্টা ইরানও ব্যবহার করতে পারে, কারণ তার কাছে নিউক্লিয়ার ওয়েপন না থাকলেও ডার্টি বোম যে আছে নিঃসন্দেহে বলা যায়। তো সেটা দিয়ে সে অন্তত মিডল ইস্টে ইসরায়েলের মতো দেশগুলাকে ধ্বংস করে ফেলতে পারবে, যেটা আমেরিকার জন্য স্ট্র্যাটেজিক করা যাবে। আমরা জানি যে ইরানের নিউক্লিয়ার অ্যাটাক যদি আমেরিকা করেও তাহলে আমেরিকার হাতে ইরানের হিউজ পপুলেশন মারা যাবে, কিন্তু ইরান পুরোপুরি ডিস্ট্রয় হবে না। কিন্তু ইসরায়েলে যদি ইরান নিউক্লিয়ার অ্যাটাক করে তাহলে কিন্তু ইসরায়েল পুরোপুরি ডিস্ট্রয় হয়ে যাবে। তো যার কারণে মিডল ইস্টে তার যে স্ট্র্যাটেজিক পার্টনার সেটাকে হারাবে। তো এই মুহূর্তে এই ধরনের রিস্ক কিন্তু আমেরিকা নিতে চাচ্ছে না। তাছাড়া আরো কয়েকটা বিষয় আছে, যেমন ইরানের উপরে ডিপেন্ডেন্সি আছে চীনের। আমরা জানি চীনের যে তার যে পেট্রোলিয়াম সে যে এক্সপোর্ট করে, এই পেট্রোলিয়ামের প্রায় 80% কিন্তু চায়নাতে এক্সপোর্ট করে। যার কারণে চায়না কিন্তু ব্যাপকভাবে ব্যাকিং দিচ্ছে, সাথে সাথে রাশিয়াও একটা ইরানের সঙ্গে রাশিয়ার একটা কমিটমেন্ট আছে। কারণ ইউক্রেন যুদ্ধে কিন্তু ইরান রাশিয়াকে ব্যাপকভাবে সাহায্য করেছে সাইড ড্রোন দিয়ে, এবং এখন রাশিয়াও কিন্তু ইরানকে ব্যাক করতেছে। তো রাশিয়া চীনের মতো দেশগুলা এবং সাথে সাথে এখানে উত্তর কোরিয়া এবং মতো দেশগুলা যখন সাপোর্ট করতেছে ইরানকে, তখন আমেরিকা চিন্তা করতেছে এই যুদ্ধটা তার সহজ হবে না। যার কারণে এটা যদি সে কন্টিনিউ করে তাহলে আমেরিকার যে সুপার পাওয়ার স্ট্যাটাস সেটা ডিক্লাইন করতে পারে। কারণ মিডল ইস্টে প্রথমত হরমুজ প্রণালীতে যদি কোনো প্রবলেম তৈরি হয় তাহলে বাকি বিশ্বের যারা, বিশেষ করে আমরা জানি 20% অয়েল ফ্লো, পেট্রোলিয়াম ফ্লো কিন্তু এটা দিয়ে হয়ে থাকে, এবং এটা সাউথ এশিয়া এবং ইউরোপের দেশগুলোরও ব্যাপকভাবে ডিপেন্ডেন্সি আছে কিন্তু এই হরমুজের উপরে। যার কারণে সাউথ এশিয়া এবং ইউরোপের দেশগুলা কিন্তু অলরেডি ডিফার করেছে আমেরিকার সঙ্গে। আমরা দেখেছি ব্রিটেন, ফ্রান্স, জার্মান, যে বড় শক্তিগুলো ইটালি, স্পেন, এই দেশগুলা কিন্তু আমেরিকা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। যার কারণে আমেরিকা এখন লোনলি, এটাকে যে লড়বে ইসরায়েলের পাশে সেই সক্ষমতাও কিন্তু তার এই মুহূর্তে নেই। এছাড়া আমেরিকা কিন্তু তাদের অনেকগুলো হার্ডওয়্যার, বিশেষ করে তার টোমাহক যে ক্ষেপণাস্ত্র সেগুলা, এবং এখানে F-35 বিমান এবং তার T-130 বিমানগুলো কিন্তু হারিয়েছে। যার কারণে ব্যাপক একটা এখানে লসের মধ্যে আমেরিকা পড়ে এইটাকে সে কন্টিনিউ করতে চাচ্ছে না। পরবর্তীতে তার মিড টার্ম ইলেকশনটাও কিন্তু চলে এসেছে। এই ইলেকশনে কিন্তু আমেরিকার এখন বিপুল একটা আপনার এই জনগণ ট্রাম্পের বাস্তবতায় বিপক্ষে গিয়েছে। আপনার ইসরায়েলকে থামাবে, ইসরায়েলের লেবানন আগ্রাসন, ফিরি গাজা ভূখণ্ড ধূলিসাৎ করে দেওয়া, ইসরায়েলকে থামানোর মতো তো কোনো যেহেতু আমেরিকা পুরা ইসরায়েলকে প্যাট্রন করতেছে, ইসরায়েলকে তো সরাসরি বন্ধ থামানোর হয়ে কোনো গেল। মানে উপায় দেখা যাচ্ছে না। ইসরায়েলের এই দখলদারিত্ব জায়গা থেকে মুসলিম বিশ্ব তো চুপসে গেছে। এখন ফিলিস্তিনি পুরা মানচিত্র তো ইসরায়েল গ্রাস করে নিবে। লেবাননের একটা অংশ, আগে গোলান মালভূমি নিয়েছে। ইসরায়েলের দখলদারিত্ব থামানোর তো কোনো আমরা লক্ষণ দেখতে পাচ্ছি না। কে থামাবে ইসরায়েলের দখলদারিত্ব? ইসরায়েল যেভাবে দখলদারিত্ব কন্টিনিউ করে যাচ্ছে গ্রেট ইসরায়েল করবার জন্য। আসলে আজকে বিশ্ব বাস্তবতায় আমেরিকা যখন ইসরায়েলকে প্যাট্রন করতেছে প্রিয় দর্শক, এবং আমরা দেখতে পাচ্ছি আমেরিকার সমস্ত সামরিক শক্তি, সৈন্য শক্তি এবং আপনার লজিস্টিক থেকে শুরু করে মিলিটারি ইকুইপমেন্টস এভরিথিং এ সে ইসরায়েলকে দিয়ে যাচ্ছে। ইসরায়েল আজকে ফিলিস্তিনির 100 ভাগের মধ্যে 80 ভাগ অঞ্চল দখল করে নিয়েছে, এবং গাজার উপরে কি নির্মম অত্যাচার সে কন্টিনিউ করে চলেছে। এই বাস্তবতায় বিশ্ব চলছে। তা আজকে বিশ্বর প্রতিবাদী শান্তিবাদী মানুষরা চাচ্ছে ফিলিস্তিনি নিজস্ব ভূখণ্ড থাকুক। 1945 সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জাতিসংঘের যে রেজুলেশন হয়েছিল 1948 সালে, 2 স্টেট অফ দিস এরিয়া, ফিলিস্তিনি থাকবে এবং ইসরায়েল থাকবে। সেই বাস্তবতার জন্য আমরা পূর্বে যেতে পারি বিশ্ব ব্যবস্থাপনায়, যেন ফিলিস্তিনি তার নিজস্ব ভূখণ্ড এবং স্বাধীনতা ফিরে পায়, এবং ইসরায়েল যেন এই সীমা লঙ্ঘন না করে তার নিজস্ব টেরিটরি নিয়ে ইসরায়েল সেখানে অবস্থান করে। আমরা এই জায়গায় দেখতে চাই আজকে পৃথিবীর জাপান থেকে শিকাগো থেকে ব্রাসেলসে, ইউরোপে বলুন,
সর্বত্রই প্রতিবাদী শান্তিবাদী মানুষরা চায় ইসরায়েলের আগ্রাসন থেকে ফিলিস্তিনিকে মুক্ত করা হোক, এবং আবার ইরানের উপরে নতুন করে আমেরিকা যেন কোনো আগ্রাসী যুদ্ধ চালাতে না পারে, ইরান তার নিজস্ব স্বাধীন সার্বভৌম অবস্থান নিয়ে থাকতে পারে, এবং হরমুজ প্রণালীকে ইরান তার মতো ম্যানেজমেন্ট করে অবস্থান নিতে পারে, এবং বিশ্বের বিশেষ করে এই আমাদের হোক আগামী দিনে প্রার্থনা, পাশাপাশি জাতিসংঘের জন্য আবার নিজস্ব একটা আন্তর্জাতিক সার্বভৌম একটি প্রতিষ্ঠান রূপে নিজের অবস্থানে সে পুনরুদ্ধার যেতে পারে। এই জায়গাতে জাতিসংঘের জন্য চীন, রাশিয়া, ফ্রান্স সহ সবাই যারা বিবেকবান রাষ্ট্রগুলো আছে তারা সেখানে কার্যকরী ভূমিকা রাখতে পারেন, এই প্রত্যাশা রেখে আবার অধ্যাপক ডক্টর আজিজুর রহমান স্যার আপনাকে কৃতজ্ঞতা শুভেচ্ছা জানিয়ে, দর্শক কিন্তু আপনারা, আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই, আমরা শান্তিময় পৃথিবীতে চাই। পাশাপাশি আগামী দিনে বাংলাদেশের সরকার তেল সংকট থেকে যে একটা সংকটের মানে চ্যালেঞ্জের মধ্যে পড়ে গেছে, আমাদের নবনির্বাচিত গণতান্ত্রিক সরকার এই সংকট উত্তরণ করে দেশটাকে কার্যকারী গণতান্ত্রিক অর্থনৈতিক এবং নাগরিক নিরাপত্তা সম্বলিত রাষ্ট্র দিতে পারেন। আমরা যখন পত্রিকার পাতায় কাস্টমস কর্মকর্তাকে এই দুর্বৃত্তদের হাতে হত্যার ঘটনা দেখতে পাই, তখন আমরা লজ্জিত হই যে স্বাধীন সার্বভৌম দেশে দেখা যাবে, বলা যাবে, ছোঁয়া যাবে না কথা, রক্ত দিয়ে পেলাম শালার, এই কোন স্বাধীনতা? এই এই আমাদের দুরবস্থা থেকে আমরা উত্তরণ ঘটাতে পারি। কোন নাগরিকের জীবন যেন এইভাবে দুর্বৃত্তদের হাতে একটা জীবনের নাশ না হয়, নাগরিক জীবন সর্বত্রই অবাধভাবে চলাফেরা করতে পারে তার ঘরে বাইরে শান্তি এবং নিরাপত্তার সাথে। রাষ্ট্র সেই শান্তি এবং নিরাপত্তা নিশ্চয়তা বিধান করতে পারে। রাষ্ট্র যদি কার্যকরী সুশাসন এবং আইনের শাসনের দিকে রাষ্ট্র যেতে পারে, কার্যকরী আইনের শাসন এবং সুশাসনের দিকে আমাদের রাষ্ট্র যেতে পারে, সেই প্রত্যাশা রেখে আগামী দিনে বাংলাদেশের একটা রাষ্ট্র হোক জনবান্ধব, জননিরাপত্তা দেশ, জনগণ তাদের কাঙ্ক্ষিত নাগরিক সেবা পাক, নাগরিক নিরাপত্তা পাক, এবং সমস্ত দুর্বৃত্তদেরকে রাষ্ট্র রুখে দিতে পারে। সমস্ত অনিয়ম যেখানে আছে, অব্যবস্থাপনা আছে, অনিয়ম এবং অবস্থাপনা যেন সরকার রুখে দিতে পারে, প্রকৃত একটি কার্যকরী গণতান্ত্রিক দেশ হিসেবে বাংলাদেশ বিশ্বের সামনে মানচিত্রে প্রত্যাশা দাঁড়াতে পারে। সেই প্রত্যাশা রেখে দর্শকবৃন্দ আপনারা আমাদের প্রোগ্রাম দেখবেন, কমেন্টস করবেন। আপনাদের দেখা এবং কমেন্টস নিয়ে আমরা আগামী দিনে ভিন্ন কোনো আয়োজন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আপনারা সবাই ভালো থাকুন এবং নাগরিক দায়ের সাথে দায়িত্ব পালন করুন, এই প্রত্যাশায় আমি নজরুল ইসলাম চাচ্ছি আপনাদের সঙ্গে আবার দেখা হবে, কথা হবে। এ দেখাই শেষ দেখা নয়। হ্যাঁ শশী ভাই, হ্যাঁ শশী ভাই আছেন? শেষ করে দিচ্ছি। আমি আসলাম হ্যাঁ, তো, আমি তো আসলাম আপনার জন্য। হ্যালো, হ্যাঁ আসেন, জি বলেন। হ্যালো, জয়েন হ্যালো। করেন, জয়েন করেন। ছবি কই? ও হালিম ভাই, হ্যাঁ, আচ্ছা আপনি শোনেন, তো খুঁজে পাওয়া যায় না। আচ্ছা আমি আর আপনি যখন আসলাম দেখা হলো, আমি বলছি আজকে একটা মানে খুব মানে বেদনাদায়ক একটা